সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির প্রথম পর্ব। রাইফেল রুটি আওরাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লেখা প্রথম উপন্যাস। এটির রচনাকাল 1971 সালের এপ্রিল থেকে জুন মাস। প্রকাশকের কথা: শহীদ আনোয়ার পাশা ১৩৩৫ সালের ২রা বৈশাখ মুর্শিদাবাদ জেলার কাজী শাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলায় এমএ পাশ করেন। ওই বছরে তিনি নদিয়া জেলার পালিতবেঘিয়া গ্রামের জনাব হেকমত আলী মণ্ডলের কন্যা মৌসিনা বেগমকে বিয়ে করেন। ১৯৫৮ খ্রিস্টাব্দের ২রা মার্চ পাশা সাহেব পাবনা জেলার এডওয়ার্ড কলেজে বাংলার অধ্যাপক নিযুক্ত হন। পরে ১৯৬৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন এবং শহীদ হওয়ার আগে পর্যন্ত ওই বিভাগেই অধ্যাপনা করে গেছেন। কাব্য, উপন্যাস, ছোট গল্প, সমালোচনা প্রভৃতি সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তিনি আমৃত্যু অনলস লেখনী চালনা করেন। ১৯৭১ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর তিনি আলবদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী এবং ২ ছেলে রেখে গেছেন। এদের নাম মাসারুল আফতাব ও রবিউল আফতাব। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচনাকাল ১৯৭১ খ্রিস্টাব্দের এপ্রিল থেকে জুন মাস। স্বাধীনতা সংগ্রাম চলাকালে তিনি বেশ কিছু সংখ্যক কবিতা এবং একটি অসম্পূর্ণ উপন্যাসও রচনা করেন। আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাইফেল রুটি আওরাত একটি অতি মূল্যবান দলিল। এ গ্রন্থ প্রকাশনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহর কাছে আমি তার রুহের মাগফিরাত কামনা করি। বাংলাদেশে নামলো ভোর। ভোরেই ঘুম ভাঙে সুদীপ্তর। আজও তার ব্যতিক্রম হল না। হতে পারত, কত রাত অবধি ঘুম হয়নি। আজও তো সারা রাতই মাঝে মাঝেই গুলির আওয়াজ শোনা গেছে। আর ভয় হয়েছে। মৃত্যু ভয় নয়, মৃত্যুকে ভয় আর লাগে না। তবে যদি বেঁচে থাকতে হয় তখন? এমনই আগুন আর গুলিগোলা নিয়ে কি মানুষ বাঁচে? অতএব এলোমেলো নানা চিন্তা হয়েছিল মনে। ঘুম এসেছিল অনেক দেরিতে। ঘুমের আর দোষ কি? শুধুই আগুন আর গুলিগোলা আর আতঙ্ক। এর কোনোটা না থাকলেও তো নতুন জায়গায় সহসা ঘুম আসার কথা নয়। তবু সুদীপ্তর ঘুমের ব্যাঘাত যেটুকু হয়েছিল তা ওই গুলিগোলার জন্যেই। নতুন জায়গার কথা মনেই ছিল না। সে কথা মনে হলো এখন, ঘুম ভাঙার পর। ২৩ নম্বরের সে পরিচিত মুখ চোখে পড়ল না। সে সাজানো বইয়ের শেলফগুলি, সেই টেবিল, চেয়ার, আলনা। কেউ একটি নতুন দিনের সূচনায় সুদীপ্তকে অভ্যর্থনা জানালো না। অবশ্যই তাদের মুখ মনে পড়ল সুদীপ্তর, এবং মনে পড়ল ফিরোজের কথা। তিনি এখন বন্ধু ফিরোজের বাড়িতে। মহিউদ্দিন ফিরোজ। এককালে পত্রপত্রিকার পৃষ্ঠায় নামটি চালু ছিল। কবিতা লিখতেন। এই প্রথম রাত্রি তার কাটল বন্ধুর বাড়িতে। ১৯৭১ খ্রিস্টাব্দের ২৭ মার্চের দিনগত রাত্রি পার হয়ে ২৮ মার্চের ভোরে এসে পৌঁছলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত শাহীন। ঠিক এর আগের দুটো রাত, ২৫ ও ২৬ তারিখের দিন পেরিয়ে যে ২ রাতের সূচনা হয়েছিল, তাদের কথা সুদীপ্ত স্মরণ করলেন। সে কি মাত্র দুটো রাত? দুটো যুগ যেন। পাকিস্তানের ২ যুগের সারমর্ম। বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানিদের বিগত ২ যুগের মনোভাবের সংহত প্রকাশমূর্তি। শাসন ও শোষণ। যে কোনো প্রকারে বাংলাকে শাসনে রাখো, শোষণ করো। শাসনে অসুবিধা হলে শাসন তীব্র করো, আরও তীব্র শাসন। আইনের শাসন যদি না চলে, চালাও রাইফেলের শাসন, কামান মেশিন গানের শাসন। কামান মেশিন গানের সে প্রচণ্ড শাসনের রাতেও তিনি বেঁচে ছিলেন। আশ্চর্য, এখনও তিনি বেঁচে আছেন, কিন্তু মরে যেতে পারতেন। অনেকেই অনেক কাজ আমরা পারি নে। যেমন ইচ্ছে করলেই সুদীপ্ত সিএসপি হতে পারতেন না। ব্যবসায় নেমে বড়লোক হতেই কি পারতেন? না।
অনেকে এমনকি একটা বিয়ে করতেও পারে না। তবে ওই একটা ব্যাপার আছে যে সকলের জন্যই নিশ্চিত, সকলেই মরে। তাই সুদীপ্ত ভাবতেন একটা কাজ সকলেই পারে, সকলেই মরে, একটু চেষ্টা করতে হয় না। দিব্যি খেয়ে দিয়ে ফুর্তি করে বেড়াও, একবারও কিছু ভাববার দরকার পর্যন্ত নেই। অথচ সেই কাজটি একসময় নির্ঘাত সম্পন্ন করে ফেলবে তুমি। কেমন দিব্যি তুমি মরে যাবে। তোমার আত্মীয় বন্ধুদের সামনে তখন অনেকগুলো কাজ এসে পড়বে। কাফন দাফন, ফাতেয়াখানি, শোক প্রকাশ, গুণকীর্তন, শেষাবধি, তোমার পরিত্যক্ত বিষয় সম্পদের হিসেব নিকেশ, কত কাজ। কিছুদিন অন্তত তোমার প্রিয়জনদের কাজ নেই বলে আফসোস করার কিছুই থাকবে না। তুমি একাই অনেক কটি চিত্তকে কয়েকটা দিন আচ্ছন্ন করে থাকবে, এবং এত সব তোমার দ্বারা সম্ভব হবে সির্ফ বিনা চেষ্টায়। কিন্তু না, সুদীপ্তর এত সব ধারণা সেদিন মিথ্যা প্রমাণিত হয়েছিল। মৃত্যু অত্যন্ত সহজ এবং স্পর্শযোগ্য ছিল, তাহলেও সেদিন তার মৃত্যু হয়নি। কেন তিনি মরলেন না তিনি জানেন না। আমার সহজ মৃত্যুটি তার ভাগ্যে ছিল না বোধহয়। কত হাজার হাজার লোক সেদিন কত সহজে কাজটি করতে পারলেন না সুদীপ্ত। তিনি মরতে পারলেন না। অতএব সুদীপ্তকে এখন ভাবতেই হচ্ছে মরে যাওয়াটা অত সহজ নয়। সহজ নয়। সুফিয়া মরেনি। তোমার হাজার হাজার ভাই বন্ধু সেদিন কেমন করে মরে গেল তুমি দেখোনি? হ্যাঁ, তিনি দেখেছেন, কিন্তু নিজের জীবনে তো এটাও তিনি দেখলেন যে মরে যাওয়া অত সোজা নয়। মেরে ফেলা তো আরো কঠিন। তুমি কাকে মারবে? বিশ্বাসকে কখনো মারা যায় না। হ্যাঁ তো, সহস্র প্রাণের সেই দীপ্ত পাপড়ি, সেই প্রেম, ভালোবাসা, বিশ্বাস এক চুলও মরেনি। এবং মরেনি সুদীপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সুদীপ্ত শাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ওই নামের কোনো অধ্যাপক আছেন নাকি? কখনো ছিলেন না। হ্যাঁ, ছিলেন না এবং নেই, তাও ঠিক। তবে এও ঠিক যে সুদীপ্ত শাহীন নামে যে ভদ্রলোক বন্ধু মহলে পরিচিত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং ইংরেজি বিভাগেই, কিন্তু অন্য নামে। কেননা পাক ওয়াতানে ওই নাম চলে না। সুদীপ্ত শাহীন এই নাম নিয়ে বহাল তবিয়তে বিরাজিত থাকবেন পাক ওয়াতানে? এজন্যেই কি পাকিস্তান বানানো হয়েছিল নাকি? ওসব চলবে না। সুদীপ্ত শাহীন নাম পাকিস্তানে চলবে না। পাকিস্তানে পা দিয়ে কিছুদিনের মধ্যেই সুদীপ্ত কথাটা বুঝেছিলেন। 50-এর দাঙ্গার পর পশ্চিমবঙ্গ ছেড়ে ঢাকায় এসেছিলেন সুদীপ্ত। প্রধানমন্ত্রী নুরুল আমিন এবং তার দল মুসলিম লীগ তখন বাংলাদেশকে পাকিস্তান বানাচ্ছিলেন। একটা পাকিস্তানের জন্ম হয়েছিল বটে 1947-এর 14ই আগস্ট। সেটা পাকিস্তানের রাজনৈতিক সত্তা, সেটা দেহ। রাষ্ট্রের প্রাণ হচ্ছে তার অর্থনীতি এবং তার চিন্ময় সত্তার অভিব্যক্তি সাংস্কৃতিক বিকাশের মধ্যে। ওইখানেই ছিল গণ্ডগোল। হাজার মাইলের ব্যবধানে বিরাজিত দুটো অংশের মধ্যে একটা অর্থনীতি গড়ে উঠলে তাতে একটা অংশের দ্বারা অন্য অংশের শোষিত হবার সম্ভাবনা থাকবেই। অর্থনীতির ক্ষেত্রে একাংশের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে অন্য অংশের উপর। মুসলিম লীগ প্রাণপণে সে অর্থনৈতিক প্রাধান্য দেশের পশ্চিমাংশে প্রতিষ্ঠা করবার জন্যে উঠে পড়ে লেগেছিল। মুসলমান হিসেবে সেইটেই কর্তব্য বলে বিবেচিত হয়েছিল তাদের কাছে। কেননা মুসলমানের দৃষ্টি সবসময় হতে হবে কেবলামুখী। আমাদের কেবলা পশ্চিম দিকে, অতএব দেশের পশ্চিমাংশ অধিকতর পবিত্র অংশ। সেটা যে কাবা শরীফের নিকটতর, এটা তো অস্বীকার করতে পারে না। মুসলিম লীগ বাংলার নাদান মুসলমানদের দৃষ্টি পশ্চিমমুখী করার জন্যে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র প্রতিষ্ঠা করেন পশ্চিম পাকিস্তানে। আর বাংলার গঞ্জে, রেল স্টেশনে সর্বত্র তারা একটা করে দিক নির্দেশক খুঁটি পুঁতে দেয়। তার তীরের মতো ছুঁচলো মুখটা থাকে পশ্চিম দিকে, তাতে উর্দু ও বাংলা হরফে লেখা কেবলা, তোমরা কেবলামুখী হও। কেবল অর্থনীতির ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও এত বিশাল ব্যবধানে অবস্থিত ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন দুটি দেশের একই সংস্কৃতি কোনো বাতুলেও চিন্তা করবে না। কিন্তু একই সংস্কৃতির উত্তরাধিকারী আমরা।
এ কথা সত্য না হলে পাকিস্তানের চিন্ময় সত্তার অস্তিত্ব থাকে কোথায়? লোকে শুনলে বলবে কি? অতএব বলো, আমাদের সাংস্কৃতিক সত্তা অভিন্ন। এক ধর্ম, এক ধ্যান, এক প্রাণ, এক ভাষা। এসব না হলে একটা আধুনিক শক্তিশালী রাষ্ট্র হয় কি করে? অপূর্ব সব কাণ্ড সুদীপ্ত দেখেছিলেন প্রথম পাকিস্তানে এসে। 1000 মাইলের ব্যবধানে দুটি দেশকে সর্বাংশে এক করে তোলার জন্যে একটা দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনকে মুছে ফেলার চক্রান্ত তখন সবে শুরু করেছে মুসলিম লীগ সরকার। সে তখনই সুদীপ্ত এসেছেন পাকিস্তান। হয়ে গেল 21 বছর। সেদিনের সদ্য জন্ম নেওয়া শিশুরা আজ অনেকেই বিশ্ববিদ্যালয়ে সুদীপ্তর ছাত্র। ছাত্র অবস্থায় সুদীপ্তর অসুবিধা খুব একটা হয়নি। হতে পারত, তখনই কথাটা উঠতে পারত, সুদীপ্ত শাহীন নাম মুসলিম সমাজে চলবে না। কিন্তু সে সময় ইংরেজি বিভাগের দায়িত্ব ন্যস্ত ছিল একজন ইংরেজ অধ্যাপিকার উপর। ইংরেজ অধ্যাপিকা পাকিস্তানের রহস্য ঠিক জানতেন না। অতএব সুদীপ্ত ইংরেজি বিভাগের ছাত্র হতে পেরেছিলেন এবং MA ফাইনাল পরীক্ষা দিয়ে কিছুকাল একটা ইংরেজি পত্রিকায় চাকরিও করেছিলেন। তারপরেই শুরু হয়েছিল সেই কাণ্ডটা। পাশ করে সুদীপ্ত কলেজে চাকরির চেষ্টা করলে তখনই কথাটা উঠেছিল, আপনি সুদীপ্ত শাহীন, এমন নাম তো শুনিনি। না শুনে থাকলে এখন শোনো। বলতে ইচ্ছে করেছিল সুদীপ্তর, কিন্তু বলেননি, কারণ চাকরিটা দরকার ছিল তার। অতএব ওই বেয়াড়া প্রশ্নটাকে তিনি হজম করেছিলেন। তবু রেহাই মেলেনি। আবার একটা প্রশ্ন হয়েছিল, কি জাতের মানুষ, হিন্দু না খ্রিস্টান? আমার দরখাস্তেই সে কথার উল্লেখ আছে। খুব ছোট করে একটা উত্তর দিয়ে সুদীপ্ত থেমেছিলেন, কিন্তু সে কথায় প্রতিক্রিয়া হয়েছিল অনেকখানি। মনে তো লয় যে দরখাস্তে আপনি মিছা কথা বানাইছেন। সুদীপ্ত কি কখনো মুসলমানের নাম হয়? কথা হচ্ছিল ইন্টারভিউর সময়ে। ইন্টারভিউ বোর্ডের অন্য এক সদস্য দাড়িতে হাত বুলিয়ে বললেন, সুদীপ্ত কথাটার মানেটা কি? ততক্ষণে সুদীপ্ত বুঝে ফেলেছেন তার চাকরিটা হচ্ছে না। তিনি বললেন, উত্তম রূপে দীপ্যমান যাহা। এ তো তবে বাংলা কথা হইল সাব। আপনি তবে হিন্দু হইবার চান? কেন, হিন্দু হব কেন? তা নয়তো কি হইবেন? বাংলা হইলে তো সব হিন্দু হইয়া গেল, আর হিন্দু হইলে দেশও তো হিন্দুস্তান হইয়া যাইব। আপনারা পাকিস্তানে সব হিন্দুস্তানের চর আইছেন। ঠিক কইছে হাওলাদার ভাই। ওই যে ভাষা আন্দোলন হইল, ওসব তো এনাদের জন্যই। এনারাই আমাগো সাওয়ালদের মাথা বিগড়াইয়া দিছে। মাথা বিগড়ে গিয়েছিল সুদীপ্তরও। পরপর 3 বার ইন্টারভিউ দেবার সময় প্রতিবারই নামের জন্য নিন্দা হলো তার। কিন্তু শেষ পর্যন্ত একটা চাকরি তিনি পেলেন। ঢাকা থেকে বহু দূরের একটি মফস্বল কলেজে কোনো ইংরেজির অধ্যাপক পাওয়া যায় না। সেখানেই সুদীপ্তর অধ্যাপক জীবনের সূত্রপাত। সেই কবে 1953-র কথা সেটা। আজ সুদীর্ঘ 18 বছরের অভিজ্ঞ অধ্যাপক সুদীপ্ত। ধাপে ধাপে উন্নতিও অনেক হয়েছে তার। সেই মফস্বল কলেজ থেকে ঢাকা শহরের জগন্নাথ কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়ে। একটা যেন নেশা পেয়ে বসেছিল সুদীপ্তকে। উপরে উঠার নেশা, আরও উপরে। আরও উপরের নেশা সংক্রামক। ওই সংক্রামক নেশাটা ক্রমে ক্রমে তখন সারা পাকিস্তানকে আচ্ছন্ন করে ফেলেছে। সদ্য তখন হিন্দু মধ্যবিত্তের একটা বিপুল অংশ দেশ ত্যাগ করে চলে গেছেন। মাঠ ফাঁকা। ফাঁকা মাঠে গোল দিতে পারলে কে আর কষ্ট করে খেলা শেখে? এবং কোনো খেলা না শিখেই খেলায় জয়লাভ চাইলে চরিত্র হারাতে হয়। চরিত্রহীনের সম্বল তোষামোদ আর দালালি। পাকিস্তানে এখন দালালির জয় জয়কার। প্রচণ্ড নির্লজ্জ দালালি, তোষামোদ আর উৎকোচ। সুদীপ্তর এখন প্রবল আফসোস হয়। তিনি কেবলই কবিতা লিখতে শিখেছিলেন। গল্প লিখতে পারলে? তোষামোদ ও দালালির যত বিচিত্র চেহারা তিনি দেখেছেন, তা সব যদি তিনি গল্পে লিখতে পারতেন, বিশ্ব সাহিত্যে তার দ্বিতীয় মেলা ভার হতো। বেশি দূরে যাবার দরকার ছিল না তার।
বিশ্ববিদ্যালয়ে তার কয়েকজন সহকর্মীর জীবন বৃত্ত নিছক ইতিহাসের মতো বলে গেলেও বিস্ময়কর উপন্যাসের কাহিনী হয়ে যাবে। সবই জানেন সুদীপ্ত, কিন্তু উপায় নেই। তিনি গল্প কিংবা উপন্যাস লিখতে পারেন না, দালালিও পারেন না। তবে একটি কাজ তিনি করেছিলেন, তা করেছিলেন ওই উন্নতির নেশাতেই। বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ঢোকার জন্যে এফিডেভিট করে নাম পাল্টিয়েছিলেন, কিন্তু তা কেবল ওই বিশ্ববিদ্যালয়ের খাতাপত্রের জন্যেই। অন্য সর্বত্রই তিনি এখনও সুদীপ্ত সাহিনী আছেন, ওই নামেই এখনও কবিতা লেখেন। পাকমুল্লুকে তারাক্কির জন্যে সুদীপ্তকে নাম লুকোতে হয়েছিল, এবং সেই রাতে বাঁচার জন্যে লুকোতে হয়েছিল খাটের নিচে। কখনো খুব একজন সাহসী বলে সুনাম ছিল না সুদীপ্তর, তাহলেও জীবনে কখনো খাটের নিচে শুয়েছেন এমন কোনো দ্বিতীয় উদাহরণ সুদীপ্তর জীবনে নেই। ভয়ের রাত কখনো কি তার জীবনে আসেনি সেই 50-এর দাঙ্গায়? না, সেদিন তাদের পাড়া আক্রান্ত হলে কোনো অন্ধকার কোণে লুকোবার কথা মনে হয়নি তো, বরং মনে পড়েছিল বন্ধুদের কথা। সেদিন তাই বন্ধু গৃহের আশ্রয় প্রত্যাশায় পথে বেরিয়েছিলেন তারা, এবং আশ্রয় পেয়েছিলেন। কিন্তু এবারও সুদীপ্ত সেই কালো রাতে কোনো বন্ধুর মুখ মনে করতে চেষ্টা করেছিলেন। কোনো বন্ধুর উজ্জ্বল প্রীতি সেই রাতের ভয়ের মুখ ফ্যাকাশে করে দেবে, এমন একটা আশাকে লালন করতে চেয়েছিলেন। কিন্তু কোনো আশা সেই রাতের ত্রিসীমানা ঘেঁষতে সাহস করেনি। কেউ আশা করেনি যে 26শে মার্চের সূর্যোদয় দেখবার জন্যে এই রাতটুকু সে বেঁচে থাকবে। তবু অনেকে বেঁচে ছিল, এবং অনেকেই যে বেঁচে আছেন সেটা সুদীপ্তর কাছে পরম বিস্ময় বলে মনে হয়েছিল। অনেকে যারা মরেছিলেন তারা যেন খুব স্বাভাবিক একটা কর্ম করেছেন, অতএব সকলেই তাদের সম্পর্কে একটা অদ্ভুত অসারতা অনুভব করেছিলেন। কিন্তু জীবিতদের নিয়ে বিস্ময়ের অন্ত ছিল না। আপনি বেঁচে আছেন ভাই, আল্লাহ বাঁচিয়েছেন। আপনি? আমাদের বিল্ডিংয়ে 5 জন গেছেন, আমি যে কি করে বাঁচলাম আল্লাহ জানে। সুদীপ্তর এখনো মনে হয় তিনি কি করে যে বেঁচে আছেন তা তিনি জানেন না, আল্লাহ জানেন। তবে হ্যাঁ, যারা মরে গেছেন তারা ঠিকই গেছেন, ওটা কোনো সংবাদ নয়। সংবাদ হয় কোনটা? স্বাভাবিক ঘটনাধারার মধ্যে যেটা খাপ খায় না, যা হয় কিছুটা অস্বাভাবিক কিংবা সাধারণের গণ্ডিকে যা অতিক্রম করে, তাকেই মানুষ গ্রহণ করে একটা সংবাদ বলে। কিন্তু সে 25-এর রাত থেকে মৃত্যুটা কি কোনো সংবাদ? মৃত্যু এখন তো অতি সাধারণ, অতি স্বাভাবিক আটপৌড়ে একটি ঘটনা মাত্র। অমন যে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব বা অধ্যাপক মনিরুজ্জামান মারা গেলেন, নিষ্ঠুরভাবে নিহত হলেন, অন্য সময় হলে তা খবরের কাগজে কত বড় একটা খবর হতো ভাবুন দেখি। সুদীপ্ত পাশ ফিরে একটু তন্দ্রাচ্ছন্ন হতে চেষ্টা করলেন। চেষ্টা ব্যর্থ হলো। একে একে কয়েকটি মুখ এসে দাঁড়ালো সুদীপ্তর সামনে। তার শিক্ষক এবং পরে সহকর্মী অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, 23 নম্বর বিল্ডিংয়ে তার নিকটতম প্রতিবেশী ডক্টর ফজলুর রহমান, বন্ধু প্রতিম ডক্টর মুক্তাদির। ডক্টর মুক্তাদিরের সঙ্গে পরিচয় খুব দীর্ঘদিনের নয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আড্ডা দিতে গিয়ে পরিচয়। ভারী সুন্দর একটি মন ছিল ভদ্রলোকের। এমন মানুষকেও মারে, কিন্তু কাকে মারাটাই বা ঠিক হয়েছে? ওইভাবে নৃশংস সৈনিকের হাতে পরম শত্রুর মৃত্যুও তো মানুষ কামনা করে না। ছি ছি, তারা কি মানুষ যারা ডক্টর গোবিন্দচন্দ্র দেবকেও গুলি করে মারে? সেই মহিলাকে ফিরোজ নাকি দেখেছেন কাল। ফিরোজ গিয়েছিলেন মেডিকেল কলেজে, তার দলের এক ভদ্রলোককে পৌঁছে দিতে গিয়েছিলেন, এবং সেই সঙ্গে দেখতে। কিন্তু বেশি কিছু দেখা হয়নি কাল। মেডিকেল কলেজ থেকে গিয়েছিলেন গুলিস্তান পর্যন্ত, অতপর ওই পথেই ফিরে এসেছেন। পথের দুপাশে বহু মৃতদেহ তখনও ছিল, এবং সেই সকল মৃতদেহের পাশ মারিয়ে চলেছে জীবিতদের মিছিল। কোনো মতে কপালের গুণে যারা বেঁচে গেছে সেই সকল জীবিত হতভাগ্যের দল। সে জীবিতদের মধ্যেই একজন ছিল সেই শিশুটি, বয়স হবে বছরখানেক। তার কাহিনী কাউকে বলা যায়? সুদীপ্তর কাছে বলতে গিয়ে ফিরোজ তো কেঁদেই ফেলেছিলেন।
একটা বড় গাছের বিশাল গুঁড়ি পড়েছিল রাস্তার পাশে। সম্ভবত ব্যারিকেড সৃষ্টির জন্যেই ওটার আমদানি হয়ে থাকবে। সেই গুঁড়ির আড়ালে হয়তো লুকিয়ে বাঁচতে চেয়েছিলেন ভীত সন্ত্রস্ত অসহায় রমণী। হয়তো ঘরে আগুন জ্বললে পথের বুকে নিরাপত্তার সন্ধান করেছিলেন। বাঁচাতে চেয়েছিলেন বুকের শিশুকে। ফিরোজ দেখলেন মৃত জননীর স্তন চুষে তখনও বাঁচতে চাইছে সেই অবোধ অলৌকিকভাবে বেঁচে থাকা শিশু। এ ঘটনা ফিরতি পথের। যাবার পথে দেখেছিলেন এক মহিলাকে, কোলের একমাত্র শিশুকে বুকে চেপে পাশে একটা সুটকেস এক হাতে ধরে রিকশায় যাচ্ছিলেন এক ভদ্রমহিলা। ডক্টর গোবিন্দচন্দ্র দেবের বিধবা পুত্রবধূ, চিরকুমার ডক্টর দেবের পালিত পুত্রের স্ত্রী। কলিযুগের দেবতা দেখতে চাও? ডক্টর দেবকে দেখো। একজন প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কত উপার্জন ছিল তার। যা ছিল তার 1/10 বোধহয় নিজের জন্য তার খরচ হতো না। বাকি টাকা ব্যয় হতো দানে ধ্যানে এবং পালিত পুত্রদের পেছনে। বহু দরিদ্র সন্তানকে তিনি পালন করেছেন। তারা কেবলই যে হিন্দু এমন নয়। হিন্দু মুসলমান ভেদাভেদটা কি আর এ যুগে মানবার বিষয়? বিনয়দা, সুতপাদি, সুকান্ত কিংবা মন্দিরাকে কখনো কি বিশেষভাবে কোনো ধর্মের লোক বলে সুদীপ্তর মনে হয়েছে? ডক্টর দেব বিশেষ কোনো ধর্মের লোক ছিলেন না। বোধহয় সব ধর্মেরই লোক ছিলেন তিনি। মনে প্রাণে যিনি দার্শনিক, তিনি বিশেষ একটা ধর্মবিশ্বাসের দ্বারা আবদ্ধ হবেন, এটা হয় কখনো? কি হে, ঘুম ভেঙেছে? ফিরোজের সাড়া পাওয়া গেল। পাশের ঘরে সন্তানাদি সহ মহিলারা ছিলেন এবং এই ঘরে ছিলেন তারা 2 বন্ধু। ইচ্ছে ছিল অনেক রাত অবধি 2 বন্ধুতেই গল্প করবেন, কিন্তু গল্প জমেনি। গল্পের মেজাজ সুদীপ্তরও ছিল না এবং সারাদিনের ক্লান্তিতে ফিরোজ অতি শীঘ্রই ঘুমিয়ে পড়েছিলেন। জাগলেন এখন এবং জেগে উঠতেই কণ্ঠস্বর পাওয়া গেল তার। সুদীপ্ত ইতিবাচক সাড়া দিয়ে পরে শুধালেন, আচ্ছা, কাল তুমি যে ডক্টর দেবের পুত্রবধূর কথা বলছিলে, তুমি কি তাকে আগে থেকে চিনতে? না, আমি চিনতাম না। আমার গাড়িতে যে ভদ্রলোক ছিলেন তিনি চিনিয়ে দিলেন। তার এক বন্ধুর বোন নাকি। স্বামীর নাম মুহাম্মদ আলী কিংবা ঠিক ওই ধরনের কিছু একটা হবে, শুনেছিলাম, এখন মনে আসছে না। অর্থাৎ মুসলমান। ডক্টর দেবের মুসলমান পুত্রকে তার সঙ্গে এক সারিতে দাঁড় করিয়ে হত্যা করেছে পাকিস্তানি সৈন্যেরা। 2টি লাশ পাশাপাশি পড়ে থাকতে দেখা গেছে। আর দেখা গেছে মধুবাবুর লাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রিয় মধুদা। সুদীপ্ত ছাত্রজীবনের কথা স্মরণ করলে সেখানে মধুদার একটি উজ্জ্বল স্মৃতিকে বুকের মধ্যে লালিত দেখতে পান। জীবনের কত আনন্দের, কত বিষণ্ণতার, কত বিতর্কের স্মৃতি ওই মধুদার ক্যান্টিন। সেই প্রিয় মধুদা। মধুদা, তোমাকে ওরা মারলে, কিন্তু কেন? 25-এর রাতে সুদীপ্তর বুকের মধ্যে লুকিয়েও যেন বেলা যথেষ্ট ভয় পাচ্ছিল। তখনই সেই কন্যার কণ্ঠে একটি প্রশ্ন শুনেছিলেন সুদীপ্ত, মর্মভেদী প্রশ্ন, আব্বা, ওরা আমাদের মারবে কেন? কন্যা কণ্ঠের সেই প্রশ্নই আবার যেন সুদীপ্তও শুনতে পেলেন মধুদার কথা মনে হতেই। ওরা মধুদাকে মারবে কেন? হ্যাঁ রে অবোধ কন্যা, উত্তর একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা ধ্বংস করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের যা কিছু প্রিয় সবই ওরা শেষ করে দেবে। অন্তত শেষ করতে চায়, মারতে চায়, ধ্বংস করতে চায়। কেন করবে না শুনি? স্বাধীন চিন্তার নামে যত সব ডেপমি। ছেলে পড়াচ্ছ, পড়াও। আমরা কিভাবে শাসন করি না করি তা নিয়ে তোমাদের ফাদারের কি? আমরা কোন দিক দিয়ে উড়োজাহাজ চালাই, কোন ঘাঁটি থেকে তেল নেই, সে আমরা বুঝব। সাহেবদের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে গিয়ে ধন্না দেওয়া হলো। মালদ্বীপ থেকে আমরা বিমানের জ্বালানি সংগ্রহ করতে পারবো না। কি আবদার! বলি, দেশের ভালো মন্দ চিন্তাটা কি তোমাদের না আমাদের? কি বললে? দেশের ভালো মন্দ তোমরাও বুঝতে চাও? ওই রোগেই তো মরেছে বাঙালি। বাবা, দেশের ভালো মন্দ পশ্চিমা জওয়ানদের হাতে ছেড়ে দাও আর নিজেরা ঘাস বিচালি খেয়ে ঘুমাও। দেশের উন্নতির জন্য খুব করে চা পাট উৎপাদন করো,
কিংবা ভদ্রলোক হলে দেশের সংহতি রক্ষার জন্য কাজ করে বা থিসিস লিখে তমঘা নাও। এসব পছন্দ না হলে তোমাদেরকে ওরা মারবে। মারাটা তখন হবে জায়েজ। এই সহজ কথাটি 25শে মার্চ পর্যন্ত অনেকেই কিন্তু জানতেন না। মধুদা জানতেন না যে ছাত্রদের প্রিয় হওয়া অপরাধের। শুধু মধুদা কেন, পৃথিবীর কোনো মানুষেরই তা জানার কথা নয়। মধুদার ঋণ আমরা কি করে শোধ করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই শুধু মধুদার কাছে ঋণী। আক্ষরিক অর্থে তাই। বহু ছাত্রই তার ক্যান্টিনের ঋণ শোধ করতে পারেনি। কেউ কেউ তার মধ্যে ইচ্ছে করেও বটে। সব ছাত্রই কি ভালো থাকে? কিন্তু মধুদা সব ছাত্রকেই ভালো জানতেন। ছাত্রদের তিনি কি দৃষ্টিতে দেখতেন? তোমরা দেশকে বাঁচাবে, আর আমি তোমাদের বাঁচাবো না? হ্যাঁ, তা বাঁচাতেই তো হবে। ছেলেরা তাকে মধুদা বলে না? দাদা তো ছোট ভাইদের ভালোবাসবেই। ছোট ভাইদের ছোটখাটো অপরাধ কি ধরলে চলে? না যদি চলে, তাহলে তুমিই অপরাধী। অতএব মধুদাকে মারতে হবে। আর ডক্টর দেবকে? তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নন, অতএব তাঁকেও মারতে হবে বই কি। ডক্টর দেব যে পাকিস্তান বিরোধী ছিলেন এমন কথা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মুখেই শুনেছেন। তিনি হচ্ছেন প্রসিদ্ধ বিজ্ঞানী ডক্টর আব্দুল খালেক। ডক্টর খালেককে অবশ্য একটু চেনা কঠিন, কিন্তু মিস্টার মালেকের ভাই বললে সকলেই তাকে চিনবে। স্ত্রীর অর্থে বিলেত গিয়েছিলেন, সেখান থেকে পিএইচডি হয়ে এসে একটা হলের প্রভোস্ট হয়েছেন। বেনামিতে দুখানা দোকান চালাচ্ছেন নিউ মার্কেটে, এবং সমাজ সেবার মানুষে সদস্য হয়েছেন রোটারি ক্লাবের। সুদীপ্তর সঙ্গে জানাশোনা মোটামুটি হলেও সকলের সঙ্গে তিনি বড় একটা মেশেন না। তাই তার নাম যত পরিচিত, তিনি নিজে ততটা পরিচিত নন। কিন্তু মিস্টার মালেক এদিক থেকে একজন প্রথিতযশা ব্যক্তি। পাশ করেছেন পলিটিক্স নিয়ে, কিন্তু পলিটিক্স করেন না। ও সম্পর্কে পড়াশোনাও করেন না। লেখেন কবিতা, নিয়মিত ক্লাবে আসেন। এদিক থেকে তিনি ছোট ভাই খালেকের ঠিক বিপরীত, এবং প্রচুর আড্ডা জমাতে পারেন। আর বিস্তর মিথ্যা বলা ভদ্রলোকের অভ্যাস। ক্লাবে কোনোদিন মালেকের পাশে বসলে সুদীপ্ত সেদিন সহস্র গ্যালন মিথ্যার ধারা জলে স্নান করে ঘরে ফেরেন। মিছে কথা ভদ্রলোক বলতেও পারেন ভারী সুন্দর করে, এবং প্রায় ক্ষেত্রেই সে মিছে কথা নিরীহ গোছের হয় না। অন্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে এমন মিছে কথাও তিনি অবলীলাক্রমে বলে যেতে পারেন। চিন্তার সূত্র ছিঁড়ে দিয়ে ফিরোজের কণ্ঠস্বর এলো। আমার কি মনে হয় জানো? এই যে কাণ্ডটা এহিয়া করল, এক হিসাবে এতে আমাদের লাভই হবে। কিন্তু আমি তো দেখছি তোমার লোকসান। আমরা 5 জন এসে চেপেছি তোমার ঘাড়ে। এ কি সোজা কথা? মোটেই সোজা কথা নয়। ঘাড় ব্যথা হয়ে গেছে। তবে মনে রেখো, এহিয়ার ঘাড়ে যে বোঝা এবার আমরা চাপাবো, তাতে ওইসব ব্যথা বেদনা কিছুই নয়, ঘাড়টাই ভেঙে যাবে। ওই কাজটা করো না ভাই, অনেকে এতিম হয়ে যাবে। তুমি দালালদের কথা ভাবছো তো? না, তাদেরকে এতিম করে দুঃখ আর দেব না। এতিম হওয়ার আগেই তাদেরকে খতম করে দেব। মালেক খালেক ভ্রাতৃদ্বয়ও এই দালালদের পর্যায়ে পড়ে। বিশেষ করে মালেক সাহেব এ ব্যাপারে তুলনাহীন। বয়সেও বেশ প্রবীণ, কিন্তু ছেলে মানুষিতে এখনও অদ্বিতীয়। ওইটুকুই আকৃষ্ট করে সুদীপ্তদের। এই ভ্রাতৃদ্বয়ের কথা মনে করেই সুদীপ্ত এখানে বললেন, কয়েকজন দালালের কথা মনে এলে আমার কি করতে ইচ্ছে করে জানো? কি, দেশ ত্যাগ করতে ইচ্ছে করে, না প্রাণ ত্যাগ? আমার ইচ্ছে করে অন্তত 1 ঘন্টার জন্য ইয়াহিয়ার একটি বর্বর সৈনিক হয়ে যাই। এই তো ভুল করলে অধ্যাপক। এহিয়ার বর্বর সৈনিকরা কখনো দালাল মারতে পারে না, তারা ভালো মানুষ মারে। তাই তো, কথা তো ফিরোজ ঠিকই বলেছে। পশু কি কখনো পশু মারে? পশুর ধর্ম মানুষ মারা, মানুষ মারে পশুকে। হ্যাঁ, তাহলে তাকে একটি মানুষই হতে হবে, শক্ত সমর্থ মানুষ। কিন্তু 25-এর রাতে কি ওরা কেবলই ভালো মানুষ মেরেছে? প্রায় তাই।
কেবল ভুল করে দু একটা সেম সাইড হয়ে গেছে।